বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র। আজকের গল্প গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্ষেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তো বা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যায়। কী যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ে, গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালো কেটে গেলে যে বাঁচি। আজ কী বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন। পুটির মনে সত্যিই কেমন হয়, আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। একঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। 2খানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, 1খানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছরও এখনো পেরোয়নি তার শ্বশুরবাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ, তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ, এবার ম্যাট্রিক দিয়েছে, এখনও পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবতো, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়ামুখও বলতিস, তোর অদ্দেশে শেষকালা এই ঘোড়ামুখই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিদের বাড়িতে 4টে বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বিষ ধান ধরে। আর একটা গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16-20 ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সব কটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকুরি করেন এ পাড়ার হরিকাকা, তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায়মশাই, এই বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ধরে, আপনার মহড়া নেয় কে? কলকাতার কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরিকাকা, কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝিও কথাটার মানে? না না বাবা, না জেনে তো পায়ের ওপর পা দিয়ে এবাজারে চালিয়ে দিলেম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে? আর সেই কিসে যেন দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে বড় কষ্ট। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকমই কষ্ট করতেও প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে,
খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না। ওর জেঠিমা বলেন, ও পুটি, আজ কোথাও বেরিও না, নাপিত বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সে হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, প্রাতঃপ্রণাম। তার বাবা বললে, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবারে তাহলে সত্যিই তার? সাধন বললে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 1 সের 1.5 সের পোনা স্তক পড়তে পারছে না। মরগাঙে বাঁধলো, দিয়ে দিলাম একদিন কেবল 1 সের 11 সের গজার মাছ। পুটির বাবা বিস্ময়ের সুরে বলল, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হলো 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরে বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়া জানে ভালো, গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বলে বুঝি তার মানুষ না। সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বইটই নাড়িস নে পুটি, কি বুঝিস তুইয়ের আস্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরে দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি, তোরা শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কী করে চিড়ে কুটতে হয়, তাই করগে যা। এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টোড়ে বসে আছো, এত সব নাম জানো, ওই তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় একটা আশ্চর্যের কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো আজ। কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর, এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা, সে নাকি 2টো পাস, কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়, পাশের খবর বেরোবার দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাস করবে। হে ভগবান, তাই করো, পাস যেন সে করে, সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে।